নমস্কার, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এনবিপির অনুষ্ঠান মানেই আপনারা এইটুকু এতদিনে বুঝে গিয়েছেন যে আপনাদের সুস্থতা এবং আপনাদের ভালো থাকা শারীরিকভাবে এটাই এই অনুষ্ঠানের মূল সার্বিক কামনা। আর সেই কারণেই আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে এটাই চেষ্টা করি, এমন কিছু রোগ যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গী হয়ে গিয়েছে বা আমাদের প্রত্যেক দিনের আমাদের আশেপাশের যে ভালোবাসার মানুষজনরা রয়েছেন তাদের জীবন বা আমাদের জীবন কোথাও গিয়ে বেশ খানিকটা কঠিন করে তুলছে, এই ধরনের যে রোগগুলো রয়েছে বা মূলত রোগ আমরা বলতে যাকে বোঝাই, যেটা হয়তো আমাদের জীবনকে ভীষণ কঠিন করছে, সেই বিষয়ে কথা বলি এবং অবশ্যই আয়ুর্বেদ মতে কথা বলি, যাতে অন্তত 80% আমরা সুস্থতার পথে হাঁটতে পারি, সুস্থতার দিকে এগোতে পারি। আর সেই কারণে এনবিপির অনুষ্ঠানটা আপনাদের ভীষণ পছন্দের একটা অনুষ্ঠান। আর যেহেতু পছন্দের অনুষ্ঠান, তাই শুরুতেই একবার বলবো যে অবশ্যই টিভির পর্দার ওপার থেকে দেখুন, তার সাথেও দেখবেন ইউটিউবে চলে যান, সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন, তার সারফেস আপনার সামনে আসবে। লাইভ চলছে এই মুহূর্তে, লাইভ স্ট্রিম রয়েছে, সেটাও দেখতে পারেন। পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও দেখতে পারেন। তবে অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখন এনবিপির অনুষ্ঠানটা পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার চলে আসি আজকের আমাদের আলোচনার বিষয়ে। যেহেতু আমরা প্রত্যেক দিন একটা বিষয়কে কেন্দ্র করে এগোই, তাই আজকেও একটা আলোচনার বিষয় তো লাগেই যে কোনো অনুষ্ঠানেই। আর আজকের অনুষ্ঠানে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে পাইলস অ্যান্ড ফিস্চুলা। এবার এখানে কথাটা হচ্ছে, পাইলস সম্পর্কে আমরা অনেকেই অবগত, কম বেশি মোটামুটি সবাই জানি, কিন্তু তার নিরাময় বা কী থেকে তা হয় বা ফিস্চুলা এই বিষয়টা কি, এটা আর পাইলস কি সামঞ্জস্য রয়েছে এই দুটোর মধ্যে, এরকম অনেক কনফিউশন কিন্তু আমাদের মধ্যে থাকে। আজকে সেই সমস্ত কনফিউশন আমরা দূর করে নেব এবং কিভাবে আয়ুর্বেদ মতে এর নিরাময় সম্ভব সেটাও জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এসএমও ডক্টর ভি সিং। স্যার অনেক স্বাগত, নমস্কার। স্যার আমি শুরুতেই যেটা বলছিলাম যে পাইলস মোটামুটি সাধারণ মানুষের একটা ধারণা রয়েছে পাইলস বা অশ্ব কী, কিন্তু ফিস্চুলা এটা এবং পাইলস আয়ুর্বেদ মতে কি এবং এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি আছে, কারণ অনেকেই খুব কনফিউজ হয়ে যায় বিষয়টা নিয়ে। এখানে তিনজন আছে, পাইলস আছে, ফিস্টুলা আছে, ফিসেরাল। চুকি আমাদের প্রোগ্রামটা একটু বেশি সময়ের না, এই জন্য আমি দুটো সাবজেক্টটা নিয়ে। আচ্ছা, পাইলস সবাই জানে, যাকে বাংলাতে আমরা অর্থ বলি, আর দু রকমেরই হয়, একটা ইন্টারনাল পাইলস হয়, একটা এক্সটার্নাল পাইলস হয়। ইন্টারনাল পাইলসের মানে এটাই হলো কি ভেতরে কোথাও চিড়ে গেছে, কেটে গেছে, ওইখান থেকে যখনই মানুষরা টয়লেট করতে যায় তখন রক্তটা পড়ে, তারপরে স্টুলটা বেরোয়। আর ওই এক্সটার্নাল পাইলসের মধ্যে এটা দেখা যায় অ্যানাল রিজনের বাইরে মোটরের দানার মতন কিছু বেরিয়ে, পায়খানা রাস্তা দিয়ে যদি রক্ত বেরোয় তাকে মানে যদি উনি ইয়াং আছেন তাহলে তো ঠিক আছে, পাইলসের নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু এমনিও দেখা গেছে কি 5 বছরের বাচ্চারও পায়খানা রাস্তা দিয়ে রক্ত বেরোচ্ছে। তো ওইখানে দয়া করে আমি একটাই কথা বলবো, এই দিক ওই দিক না গিয়ে কোনো ভালো চিকিৎসককে আপনারা দেখাবেন। কেন কি বেসিক্যালি দেখা গেছে বাচ্চাদের মধ্যে পলিপ থাকে, পলিপের জন্যে ওদের রক্ত বেরোয়, ইভেন ল্যাট্রিন হয়ে যাবার পরেও বেরোয়। পাইলসটা এই জন্য আমি একে আজকে এই সাবজেক্টটা ধরেছি, কেন কি পাইলস হলে লোকেরা তাড়াতাড়ি নিজের ফ্যামিলিতে বলে না। কেন কি আমি সকালবেলা টয়লেটে গেলাম, ওইখানে আমি দেখলাম রক্ত বেরোলো, এবার আমি খুব বেশি হলে নিজের বন্ধু বান্ধবর সঙ্গে কথা বলতে পারি, নিজের মা বাবার সঙ্গে কথা বলতে গেলে একটু মানে ওটাকে ডিউ টু রেসপেক্ট আমরা এটা বলতে পারি না। এরপরে কী হয় কি ওই বন্ধু বান্ধব পাল্লাতে পড়ে ওষুধের দোকান থেকে ওই রক্ত বন্ধ করার আমরা ওষুধ খাই। কিন্তু আপনাদের এটা জেনে নিতে হবে কি অর্থটা হয় কেন। যে বা যারা অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্যতা মানে কনস্টিপেশন রোগ থেকে ভুগছেন, তাদের বাউল মুভমেন্ট ক্লিয়ার হচ্ছে না, কোঁত দিয়ে ওনারা ল্যাট্রিন করছেন, অ্যানিমাল প্রোটিন বেশি খাচ্ছেন, অয়েলি অ্যান্ড স্পাইসি ফুড যদি বেশি খাচ্ছেন, আর এরপরে ওনারা যদি নিজেকে অনুভব করেন কি সকালবেলা এভ্যাকুলেশন করার সময় বা ওর আগে রক্ত বেরোচ্ছে বা ওর হয়ে যাবার পর টয়লেট হয়ে যাবার পরে যদি রক্ত বেরোচ্ছে, এইটা নিয়ে হাসি ঠাট্টা করবেন না। কেন কি বেসিক্যালি দেখা গেছে সিএ অ্যানাল প্রথম স্টেপটাই হচ্ছে পাইলস। আচ্ছা, মানে
কোলন রিজনের মধ্যেও যদি সিএ কোলন হয়, মানে ক্যান্সার যদি হয়, তো ওর মধ্যে প্রথম এটাই দেখা যেত। এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলবো, ভেনেবার যখনই আপনারা দেখছেন আপনাদের শরীরের মধ্যে কোনো নতুন জিনিস ঘটছে, তো দয়া করে আর কিছুই না, নিজের মা বাবাকে খুলে কথা বলুন, নিজের হাউস ফিজিশিয়ানের সঙ্গে আপনারা কথা বলুন। লেকিন মেন প্রবলেম এখানে এটাই হয়ে যাচ্ছে কি আমি আজ অবধি কোনো পাইলস পেশেন্টকে কমপ্লিট কিওর দেখতে পাইনি। যারাই আমাদের কাছে এসেছে তারা শিওর আমাদেরকে বলেছে, স্যার আমি অলরেডি একবার অপারেশন করিয়ে নিয়েছি, দুবার অপারেশন করিয়ে নিয়েছি, কিন্তু ওরা সুস্থ হয়নি। কারণ একটাই, আজকালকার প্রফেশনাল দুনিয়া হয়ে গেছে নাকি, কোনো ভাই আমি নিজের পেটে লাথি কেন মারব, কেন হয়, কিসের জন্য হয়, ডাক্তারবাবুরা নিজের রুগীকে বলেন না। সেই ভুল কাজের জন্য ওনার পাইলসটা হয়েছিল, যার জন্য উনি অপারেশন করিয়েছিলেন, ওই জিনিসটা ওনাকে বোঝানো হয় না কি ভাই আপনি এই জিনিসটা নিজের লাইফ থেকে বার করে দিন। যেমনি আমরা আয়ুর্বেদের মধ্যে বলি, পাইলসের রুগীকে আমি নিজে সব থেকে আগে বলি, আদাটা নিজের লাইফ থেকে বার করে দিন। আদাটা আপনারা যদি নিজের লাইফ থেকে বার করে দেন, আর আপনার মানে এভেকুলেশন মানে স্টুল পাসটা যদি একদম নর্মালি স্মুথলি যদি হয়, তো কিছু দিনের মধ্যেই আপনারা ভালো হয়ে যেতে পারে। কিন্তু স্যার আদা তো যে কোনো রান্নাতেও অনেক সময় ব্যবহার হচ্ছে। এই জিনিসটাই তো মেন কথা। কি হয়, আমি একবার অপারেশন করলাম, করার পরে পেশেন্ট চলে গেল, ওকে আমি এটা বোঝালাম না কি তোমার এই রোগটা কিসের জন্য হয়েছে, তো ওই জিনিসটা ও আবার ভুল করবে, আবার ওর অন্য জায়গা থেকে রক্ত বেরোবে, তারপরে ও যখন আমার কাছে আসবে তখন আবার আমাকে অপারেশন করতে হবে। তো এটা হয়ে গেল পাইলসের কথা। এবার আসি আমি ফিস্টুলাকে আয়ুর্বেদের মত অনুসারে ফিস্টুলাকে আমরা বলি পুরী কার্তিকা। কোথাও আমাদের আয়ুর্বেদের মধ্যে এই ফিস্টুলার সম্পর্কে নালিকা বলা হয়েছে। নালিকার মানে একদম সিম্পল ভাষাতে আপনাদের বুঝিয়ে দিই, আমাদের বাড়ির আশেপাশে নর্দমা থাকে, ওই নর্দমা থেকে নোংরা জল, নোংরা জিনিসগুলো বাড়ি থেকে বেরিয়ে বাইরে চলে যায়। ঠিক ওইভাবেই আমাদের অ্যানাল রিজনের কাছে, যেখানে আমাদের বাটাক, সবসময় মনে রাখবেন আমাদের সব থেকে বেশি চর্বি আমাদের বাটাকে থাকে, পাছাতে থাকে। বেশ স্যার, এই ফিস্টুলা নিয়ে আমরা আরও আলোচনায় ফিরবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু ওয়েট করছেন আপনার সঙ্গে কথা বলবেন বলে, যিনি রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ক্যানিং থেকে বলছি, অরুণ নস্কর। নমস্কার, বলুন। আমার খাওয়া দাওয়া করে 368 সুগার, আচ্ছা, আর না খেয়ে হচ্ছে 216। আমি ডাক্তার দেখাই, ওই এলাপাতি ডাক্তার। আচ্ছা, তা আপনি মানে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, তারপরেও আপনার সুগারটা কন্ট্রোলে নেই, আপনি কি এই সব নিয়ে ওই সেই চিকিৎসককে জিজ্ঞেস করেছেন কি স্যার এতদিন ধরে আপনারা কাছে আমি ট্রিটমেন্ট করাচ্ছি কিন্তু আমার সুগারটা মানে কন্ট্রোলে হচ্ছে না কেন? স্যার ওই কর্পোরেশনের ইয়ে থেকে ওষুধ দিত, ওই ওষুধ খাই আমি এখন। দেখুন আপনাকে একটাই কথা বলি, ক্যানিংয়ে আমাদের চেম্বার আছে, কিন্তু ওর মানে ওই চেম্বারে কোন তারিখে কোন চিকিৎসককে পাবেন এটা জানার জন্য আপনাকে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি করবেনটা কি, আপনি যে ওষুধ খাচ্ছেন যেমনি খাচ্ছেন ঠিক ওইভাবেই খান, কিন্তু একটা ছোট কাজ করবেন, আমাদের প্রোগ্রামটাকে একটু ফলো করবেন। কালকেই আমি বলেছিলাম কিছুই না, 4খানা ঢ্যাঁড়স নেন, গোড়াটা কেটে দেন, মাথাটা কেটে মাঝখানে 2 পিস করে দেন, মানে 8 পিস ঢ্যাঁড়স হয়ে গেল, হাফ চামচ কালো জির আর হাফ চামচ মেথি, তার মধ্যে 1 গ্লাস ঠান্ডা জল ভরে ঢেকে রেখে দেন। সকালবেলা ঘুম থেকে যখন উঠছেন, আপনার ওজন কত? আমার ওজন 66 ওজন। আচ্ছা, 66 আছে, তার মানে প্রত্যেক 10 কেজিতে 1খানা করে পাতা লাগে, তো 66 মানে হয়ে গেল 7খানা কারি পাতা, 7খানা নিম পাতা, আর এই ছোট কাঁচা হলুদ, 1 গিট কাঁচা হলুদ সকালবেলা খালি পেটে মুখের মধ্যে নিয়ে চিবিয়ে নেবেন। চিবিয়ে নেবার পরে যে জলটা রাত্রিবেলা আপনি রেখেছেন, ওই 4খানা ঢ্যাঁড়সটা কেটে রেখেছেন, কালো জিরে মেথি যেটা রেখেছেন, ওই জলটাকে একটু ছেঁকে নেন, ঢ্যাঁড়সটা বাড়িতে দিয়ে দেন, রান্না ওরা করে নেবে, আর ওই জলটাকে আপনি সকালবেলা একদম বাসি মুখে ওই পাতাগুলো চেবানোর পর
ওই জলটা আপনি পান করুন 7 দিনের পরে নিজের রিপোর্টটা করিয়ে, এমনি তো লাইভ প্রোগ্রামে আমরা সবসময় থাকি, আপনি একটু ফোন করে আমাদেরকে জানাতে পারেন কি আপনার সুগারটা এখন কেমন আছে। আর এই রোগ থেকে রিভার্সেবল, কেন আমি একটা সবসময় বলি, আমি ডায়াবেটিসকে কখনো রোগ বলে গণনা করি না। আমার ডায়াবেটিস হয়েছে তার জন্য কি আমাকে ডেলি ওষুধ খেতে হবে? একদম না। এই ডায়াবেটিসের ওষুধ খেয়ে 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 মানুষের যখন কিডনি নষ্ট হতে আরম্ভ হয় তখন মানুষের জ্ঞানটা আসে। গেছিলাম ডায়াবেটিসের ট্রিটমেন্ট করাতে, ডাক্তারবাবু তো আমার সুগারটাকে কন্ট্রোল করলেন না, অন্তত আমার কিডনিটা নষ্ট হতে আরম্ভ করল। এই সব জিনিস থেকে যদি নিজেকে বাঁচাতে চান তো এনবিপির হেল্পলাইন নম্বরটা টুকে নেয়। কেন আমি সবসময় বলি এনবিপির হেল্পলাইন নম্বরটা হচ্ছে সুস্থ থাকার চাবিকাঠি। আপনার দরকার আছে আপনি ফোন করতেই পারেন, যদি আপনার দরকার নাও থাকে। অনেকজন আমাদের প্রোগ্রাম দেখেন যাদের দরকার পড়ে না, কিন্তু তাদের আশেপাশে মানুষের দরকার পড়তে পারে, তাদেরকেও আপনারা আমাদের হেল্পলাইন দিয়ে হেল্প করতে পারেন। একদমই। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে এই মুহূর্তে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমি স্বপন মন্ডল বলছি পশ্চিম বর্ধমান থেকে। আচ্ছা, নমস্কার, বলুন। স্যার আমার ইউরিনে ফেনা হচ্ছে কেন? তো আপনার ইউরিনে ফেনা আসছে, এর জন্য সিম্পল একটা পরীক্ষা করিয়ে নেন। আপনার ইউরিন এক্সামিনেশন ফর আরই, বেশি পয়সা লাগবে না, ওই 100 টাকার মধ্যে হয়ে যায়। ওইটা নিয়ে বর্ধমানে আমাদের নিজস্ব চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে আপনি কোন চিকিৎসকের ওইখানে পাবেন। ওই রিপোর্টটা, হ্যাঁ, ওই রিপোর্টটা নিয়ে আপনি আমাদের চিকিৎসককে দেখাবেন, কিছুদিন ওষুধ খাবেন, যেটা আমরা বারণ করব ওইটা করবেন না। এর মধ্যেই দেখবেন ওই ফেনাটাও আপনার মানে ভালো হয়ে গেল। ইয়া তো আপনার পেচ্ছাপের মধ্যে অ্যালবুমিনের মাত্রা বেড়ে গেছে, না হলে প্রোটিন আপনার মানে ইউরিনের সঙ্গে বেরোচ্ছে। তো এই সব জিনিস যত অবধি আমরা রিপোর্ট দেখবো না তত অবধি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু একটা কথা বলতে পারি, কিছুদিন ওষুধ, কিছুদিন আমাদের অ্যাডভাইস ফলো করলে পেচ্ছাপের যে ফেনাটা ওটা বন্ধ হয়ে যাবে। একদম। শুধু তাই নয়, যে কোনো রোগের সুস্থতার সত্যিই চাবিকাঠি এই এনবিপির হেল্পলাইন নাম্বার, সেখানে আপনারা ফোন করতে পারেন। আপনারা যত রকম সমস্যা রয়েছে কিভাবে যোগাযোগ করবেন সেটা জেনে নিতে পারেন। তবে অবশ্যই অনুষ্ঠানটি দেখতে থাকুন। আমি শেষের দিকে কত তারিখ, কোথায় কোন ডাক্তার বসবেন সে সবটা জানিয়ে দেবো আপনাদের, তাই তার জন্য অনুষ্ঠানটা পুরোটা দেখতে হবে। তারপরে ইউটিউব রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারবেন এবং চলে যেতে পারবেন এনবিপির যে চেম্বার, যে ডক্টর রয়েছেন তার কাছে। স্যার, আপনি ফিস্টুলা নিয়ে বলছিলেন। হ্যাঁ, তো এই যেমনি কিছু কিছু জায়গাতে আয়ুর্বেদে কিছু কিছু জায়গাতে ফিস্টুলাকে নালিকা বলা হয়, কিন্তু যদি অরিজিনাল আমি যদি বলি কি ফিস্টুলার অরিজিনাল আয়ুর্বেদিক নামটা হচ্ছে পুরী কার্তিকা। আচ্ছা আচ্ছা, নালিকা এই জন্য বলি যার থেকে মানুষ বুঝতে পারে। নর্দমার দেখবেন অনেক, এক নর্দমার সঙ্গে অন্য নর্দমা এসে জুড়ে গেল, ওই নর্দমা থেকে অন্য একটা নর্দমা জুড়ে গেল। আর যখনই এক জায়গাটার নর্দমা যদি জাম হয়ে যায় তখন এই নোংরা জিনিসগুলো ওভারফ্লো হয়। অনেকবার এমনি দেখা যায়, আপনারা দেখবেন না আপনার ঠিক অ্যানাল রিজনের কাছে একটা ফোড়া হলো, ব্যথা করলো, ওইখান থেকে পুঁজ বেরোলো, আপনি একটু অ্যান্টিবায়োটিক খেয়ে নিলেন, একটু গরম সেক দিয়ে দিলেন, একটু আপনি আরাম পেয়ে গেলেন, ওই জায়গাটা শুকিয়েও গেল। কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, যেইখানে চর্বি বেশি থাকে না ওইখানে আমাদের রক্ত ভেনগুলো, আর্টারিগুলো বা ভেনগুলো ওইখানে যায় না। আর আমি যে অ্যান্টিবায়োটিক ওষুধটা খাচ্ছি ওইটা তো আমার রক্তের মধ্যে মিশে যাচ্ছে, আর ও যদি ওই ঘায়ের জায়গাতে না যায় তাহলে ও শোকাতে পারবে না। অনেক ক্ষেত্রে আপনারা এমনি দেখবেন কি ওইটা ভালো হয়ে গেল, কিন্তু আবার 1 মাসের পরে আবার ওই জায়গাতে ব্যথা হচ্ছে, আবার ওইখান থেকে রস গড়াচ্ছে। তো এই যে ওইটাকে যখন আপনি ফিস্টুলোগ্রাম যদি করবেন তখন আপনি বুঝতে পারবেন ওই নলিটা কোন কোন দিক থেকে ওরা বেরোচ্ছে। যেখানে মানুষরা প্রথম আমাদের কাছে তো আসে না, প্রথমেই চলে যায় সার্জারিতে। কিন্তু আজ অবধি আমি কোনো মানুষকে দেখিনি যে আমাকে বলতে পারে কি একটা অপারেশনে আমি ভালো হয়েছি। এরপরে লাইফটা 1 বছর অবধি উইথ হেল হয়ে যায়। কেন কি, প্রথম কথা, আপনি যদি অপারেশন করান সিগময়েড কলানটাকে ওরা কেটে দেয়, আপনি নিজের স্টুল ধরে রাখতে পারবেন না। আপনি 1 বছর অবধি কোনো টোটোতে, অটোতে, বাসে, জিপে, খারাপ রাস্তার উপরে আপনি যেতে পারবেন না। কেন কি, ও যত জার্কিং করবে ততই আপনার স্টুল পাস করবে।
তো এই জন্যে আমি আপনাদেরকে বলি, কেন কি এটাও দেখা গেছে কি অপারেশনের পরে আবার ওনার অন্য দিক থেকে প্রবলেম হচ্ছে, আবার উনি চিকিৎসকের কাছে গেছেন, উনি আবার চিকিৎসক ওনাকে বলেছে অপারেশন করাতে। কিন্তু আপনাদের জেনে নেওয়া উচিত পাইলস এবং ফিস্টুলার সবথেকে ভালো যদি কোথাও ট্রিটমেন্ট আছে তো আমাদের আয়ুর্বেদে আছে। আয়ুর্বেদের মধ্যে যেমনি আমরা পাইলস বলি, যদি ইন্টারনাল পাইলস হয় বা এক্সটার্নাল পাইলস হয়, সিম্পল খার সূত্র, একটা সুতো থাকে যার মধ্যে আমরা অ্যালকালাইন দিয়ে ওই সুতো, বিভিন্ন প্রকারের অ্যালকালাইন, হার্বাল অ্যালকালাইন দিয়ে ওই সুতোটাকে আমরা তৈরি করি, আর যেখানে ওইটা হয়েছে ওইখানে আমরা বেঁধে দিই। সকালবেলা আসবেন, 1 ঘন্টার কাজ, 1 ঘন্টার পর আপনাকে আমরা ছেড়ে দেবো, একদিন খালি বাড়িতে রেস্ট নেবেন, তারপর দিন থেকে আপনি নিজের কাজ করবেন, 7 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু কখনো ভেবেছেন কি পাইলসের যারা অপারেশন করায় তারা কতদিন বিছানাতে পড়ে থাকে, কেমনি জ্বালা যন্ত্রণাটা হয়, ল্যাট্রিন তারা করতে পারে না, কেন অ্যান্টিবায়োটিক খেলেই আবার আপনার ল্যাট্রিনটা মানে মানে ওটাকে কি বলবো আমরা, কঠিনতা হয়ে যাবে। এর জন্য আপনাকে আবার প্রেশার লাগাতে হবে, তো যেখানে অপারেশন হয়েছে ওইখানে আবার কেটে যেতে পারে। তাই জন্য আপনাদেরকে একটা কথা বলবো, যে বা যারা পাইলস রোগ থেকে ভুগছে চিন্তা করার কোনো দরকার নেই। কিছুদিন ওষুধ, কিছুদিন আপনারা আমাদের অ্যাডভাইসটা ফলো করবেন, এই রোগ থেকে চিরদিনের জন্য আপনারা মুক্তি পাবেন। আর আমার মনে হয় না কি এমনি কোনো কথা কোনো চিকিৎসক আপনাদেরকে বলেছে, কিন্তু একমাত্র এনবিপি চিকিৎসকরা এই কথাটা বলে। একবার আপনারা আয়ুর্বেদের উপরে ভরসা করুন, কেন সবসময় মনে রাখবেন আয়ুর্বেদটা আমার না, আমাদের সবারই, আমাদের দেশের আয়ুর্বেদ। যখন মডার্ন সায়েন্স ছিল না, যখন অন্য প্যাথিগুলো ছিল না, তখন একমাত্র আয়ুর্বেদ, আজ থেকে মোর দ্যান 5000 ইয়ার্স আগো এই আয়ুর্বেদের রচনা হয়েছে। এটাকে আমরা বলি কি আমাদের যে পুরনো যে বেদাস আছে তার মধ্যে যে লাস্ট বেদা অথর্ববেদের মধ্যে আয়ুর্বেদের খুব সুন্দর বর্ণন করা আছে। আর ওর কারণ কেন আমরা বলি কি হ্যাঁ আমরা ভালো করতে পারি, ওর কারণ এটাই হচ্ছে কি আয়ুর্বেদের মধ্যেই বলা আছে কোন ঋতুতে কি কি খাওয়া দরকার, কিভাবে থাকা দরকার। ওর মধ্যে ঋতু চর্চা আছে, শরীর চর্চা আছে, দিনচর্যা আছে। যদি এই 3খানা চর্চা আমরা যদি মেনটেন করে থাকি, লেকিন দুঃখের ব্যাপার কি জানেন, এই 3খানা চর্যা কেউ মেনটেন করে না, খালি রূপচর্যাটা মেনটেন করে। হ্যাঁ, মানে এখানে ওই প্রশ্নটা আসে তাহলে যে আমাদের যখন দিনচর্চার একটা বিষয় রয়েছে, সেখানে জীবনযাত্রা, আমাদের প্রত্যেক দিনের খাওয়া দাওয়া, হেক্টিক শিডিউল, এগুলো কতটা প্রভাব ফেলে এই পাইলস আর ফিস্টুলার ক্ষেত্রে? এর মধ্যে অনেক প্রভাব ফেলে। জাঙ্ক ফুড, যে বা যারা জাঙ্ক ফুড খাবে ওদের পেট কখনো পরিষ্কার হবে না। যে বা যারা ময়দার জিনিস একটু বেশি খাবে, জাঙ্ক ফুডের মধ্যেই আপনি দেখবেন, স্ট্রিট ফুড জাঙ্ক ফুডের মধ্যেই আপনারা দেখবেন ময়দাটা একটু বেশি ইউজ করা হয়। একদম। এই জীবনযাত্রা নিয়ে আলোচনায় আমরা আসবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। আপনার নামটা? টাউন থেকে। আমার নাম হচ্ছে কালীশঙ্কর মুখার্জি। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি কি যে আমি আজ থেকে 7 বছর আগে হার্টের অপারেশন করেছিলাম। হ্যাঁ, তা হ্যালো। হ্যাঁ, শুনছি, বলুন না আপনি। হ্যাঁ, তা বলছি কি যে আমি মানে সুগারের ওষুধ খাই, প্রেসারের ওষুধ খাই, কিন্তু আমার পেটটা দিনকে দিন বড় হয়ে যাচ্ছে, আর মানে হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে। দেখুন, এটা আমি একবার দেখুন আপনাকে একটা কথা বলি, এটা সবাই জানে কি যখন আমার যদি আমি সুগারের রুগী হই তখন আমাদের হাত পাগুলো পাতলা হয়ে যায়, আর মধ্যপ্রদেশে মানে আমার পেটটা মোটা হয়ে যায়। এটা হলো একটা কথা। এইদিকে আপনি কখনো ভেবেছেন কি প্রথম কোন রোগটা হয়েছিল? প্রেশার হয়েছিল, ডায়াবেটিস হয়েছিল, না হার্টের প্রবলেম হয়েছিল? আগে এইটা আপনি ভাবুন। আজকে আপনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, প্রেশারের ওষুধ খাচ্ছেন, হার্টের ওষুধ খাচ্ছেন। কথা দিচ্ছি যদি এখনও আপনি আমাদের কথা না শোনেন, উইদিন 6 মান্থের মধ্যে আপনাকে কিডনিরও ওষুধ খেতে হবে। যদি পারেন তো ইউরিয়া ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড পরীক্ষাটা করিয়ে নেয়। করিয়ে নেবার পরে আপনি তো বর্ধমান টাউনে থাকেন, বর্ধমানেই আমাদের চেম্বার আছে, বা ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করলেই জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসককে আপনি বর্ধমানে পাবেন। একবার ওই রিপোর্টটা নিয়ে বাদবাকি পুরনো যা কিছু রিপোর্ট আপনার কাছে আছে ওইটা নিয়ে আসুন। এবার রইল প্রেশারের কথা। কেন আমি চাই কি আপনি খুব কম ওষুধ খান, কেন কি আপনার অনেক কিছু প্রবলেম আছে। সবসময় মনে রাখবেন, যে বা যারা প্রেশারের ওষুধ খায় তারা যদি নিজের নাকের
নাকের নিচে যদি আঙুল রাখে তখন দেখবে ওর ডান নাক থেকে একটু বেশি ওর নিঃশ্বাস ছাড়ছে আর নিঃশ্বাসটা নিচ্ছে, বাঁ নাক থেকে নিঃশ্বাসটা কম ছাড়ছে আর কম নিচ্ছে, यानी কি সূর্যের নাড়িটা আপনার অ্যাক্টিভেট আছে। তো আপনাকে চন্দ্র নাড়ি অ্যাক্টিভেট করতে হবে। তো ওইটা করবেনটা কী করে? সকালবেলা ঘুম থেকে উঠলেন, বিছানাতে বসে যান, একদম ডান নাকটাকে বন্ধ করুন, বাঁ নাক থেকে নিঃশ্বাস নেন আর নিঃশ্বাস ছাড়েন 2 মিনিট। দুপুরবেলা ভাত খাওয়া যখন হয়ে যাচ্ছে, 8 ঘন্টা 45 মিনিটের পর আবার বিছানাতে বসুন, আবার ডান নাকটাকে বন্ধ করুন, বাঁ নাক থেকে দিনে 2 মিনিট নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন। আর রাত্রিবেলা শোবার সময় করবেন 7 দিন পর। নিজের বাড়ির আশেপাশে কোনো যদি চিকিৎসক থাকেন তাদেরকে গিয়ে নিজের প্রেশারটা মাপিয়ে নেবেন। যদি আপনার মনে হয় কি প্রেশারটা নর্মালাইজ হচ্ছে বা লো হয়ে যাচ্ছে, কেন কি আপনি তো প্রেশারের ওষুধ খান, যদি আপনার মনে হয় কি না এই তো আগের থেকে আরও লো হয়ে যাচ্ছে, তো দয়া করে সেই চিকিৎসকের কাছে যাবেন যিনি আপনাকে এই প্রেসক্রিপশনটা করেছেন। এবার রইল আমাদের ব্যাপার, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসককে আপনি বর্ধমানে পাবেন। একবার সব কাগজপত্র নিয়ে দেখা করবেন, কিছুদিন ওষুধ খাবেন, আপনি এমনি নিজেকে সুস্থ রেখে নেবেন। বেশ, আরেকজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বলছি। কোথায় থেকে? আপনার নামটা? আপনার কথা স্পষ্ট নয়, হ্যালো? একটু। বাগনান থেকে বলছি, ডাক্তারের সাথে কথা বলতে চাই। কোথায় থেকে ফোন করছেন আপনি? হ্যালো? হ্যাঁ, আপনি কোথায় থেকে ফোন করছেন? আমি বাগনান থেকে বাংলান থেকে। হ্যাঁ বলুন মা, কি জানতে চান? বলছি। আমার থাইরয়েড, আমার হাজব্যান্ডকে থাইরয়েড আছে আমার, আচ্ছা, আর সুগার আছে, প্রেশার আছে। আচ্ছা, আমি সকালে খালি পেটে ফল খাই, ওটা কি ঠিক হবে? একদম ঠিক হবে। আমি তো নিজেই বলি, আমি তাজ্জুব হয়ে যাই আমাদের আমাদের মতন মানুষদেরকে। ভগবানকে যখন আপনারা সকালবেলা পুজো করেন তখন আপনি ওনাদেরকে ফল দেন, আর নিজের বেলাতে আপনারা রুটি আর পরোটা খান। আপনারা সকালবেলা সিজনাল ফ্রুট থেকে নিজের খাবারটা আপনারা আরম্ভ করুন। ইভেন ডায়াবেটিস পেশেন্টদেরকেও বলছি, আম কলা বাদ দিয়ে আপনি একদম সকালবেলা ব্রেকফাস্টটা আপনারা ফ্রুট দিয়ে আরম্ভ করুন। তারপরে পেটের মধ্যে যদি জায়গা থাকে তাহলে হাতের রান্না করা আপনি কিছু খেতে পারেন। এটা হলো একটা কথা। থাইরয়েডের জন্য অনেকবার অনেক টিভিতে অনেক চ্যানেলে আমি অনেক কিছুই বলেছি, কিন্তু আপনার জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিই। বাগনানে আপনি থাকেন, শ্যামপুরে আমাদের চেম্বার আছে, আমাদের হাওড়াতেও আমাদের চেম্বার আছে। তো আপনার জন্য যদি যেটা কাছাকাছি হবে, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কি কোন কোন চেম্বারটা আপনার বাড়ি থেকে কাছে। একবারে এতে আমাদেরকে রিপোর্ট দেখিয়ে আমাদের অ্যাডভাইসটা ফলো করবেন ইন দ্য মিন টাইম। কেন কি এই যে আজকে ফোন করলেন, কালকেই আপনি যদি চান কি শ্যামপুরে আমি গিয়ে এনবিপির ক্লিনিকের চিকিৎসককে দেখাবো, এটা হতে পারে না। তা আপনার করা কি দরকার? আজকাল বাজারে ধনেপাতা খুব কম দামে পাওয়া যাচ্ছে। 10 টাকার ধনেপাতা নিলে 2 দিন খুব সুন্দরভাবে চলবে। 10 টাকাকে 2 ভাগে ভাগ করুন, 1 ভাগটাকে একদম চাটনির মতন বানিয়ে নেন, আর সকালবেলা ঘুম থেকে যখন উঠছেন তখন 1 গ্লাস উষ্ণ গরম জল করুন, আর ওর মধ্যে ওই 1 চামচ ধনেপাতার পেস্টটা ওই জলের মধ্যে মিশিয়ে দেন, আর উকড়ু আসনে বসুন। আপনার বাড়িতে যদি ইন্ডিয়ান টয়লেট থাকে তো ইন্ডিয়ান টয়লেটে আমরা যেভাবে বসি ঠিক ওইভাবে আপনি নিজের বেডরুমের মধ্যে বসুন, আর ওই জলটাকে খুব ধীরে ধীরে করে খান। মাত্র 10 দিন। 10 দিনের পরে থাইরয়েডের পরীক্ষা করাবার পর আপনি আমাদেরকে জানান কি আপনি কেমন আছেন। বেশ স্যার, এই যে পাইলস বা ফিস্টুলা, আয়ুর্বেদে ট্রিটমেন্টটা কোথা থেকে শুরু হয়? আমরা এখানে সিম্পল আমরা বলি, কেন কি আমরা যদি আমার মনে হয় ওষুধ দিয়ে যদি উনি ভালো হয়ে যাবেন তাহলে 100% আমরা চেষ্টা করি ওষুধ দিয়ে। কিন্তু অনেক ক্ষেত্রে এমনি হয় কি মানুষ ওইটাকে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন চিকিৎসককে দেখাবার পর আমাদের কাছে আসে, তখন আমাদের একটু প্রবলেম এরাইতে হয়। তখন আমরা কি করি, চেষ্টা করি যদি কোনো কিছু মটর দানার মতন বেরিয়ে আসছে আর ভেতরের মধ্যে কিছু কেটে গেছে, তো ওটাকে একটু আমরা নর্মাল করি। নর্মাল করার পরেই আমরা খারসূত্র করে দিই, 7 দিনের মধ্যে পেশেন্ট ভালো হয়ে যায়। আর তারপরে হয় না কেন, ওর কারণ একটাই, একমাত্র আমরাই বলি এই জিনিসটা আর নিজের জীবনে কখনো করবেন না। ঠিক ওইভাবে আমি আপনাদের ফিস্টুলাটাকেও বলছি, ফিস্টুলাগ্রাম দেখার পরে আমরা বুঝে যাই কি এই নালিটা কোন কোন দিকে ঘুরেছে, ঠিক ওইভাবেই আমরা ওই খারসূত্র দিয়ে করি। আর যে ফিশারের যে কথাটা বলেছিলাম ভাগান্দার,
এখানে ক্ষার সূত্র হয় না, এখানে ক্ষার পতন। ক্ষার পতন করার পরে ইভেন ফিসারার মানে ভাগান্দার ওইটাও মানে ওই রোগটাও মানুষ সুস্থ হয়ে যায়, কেন কি ওটাও খুব পেনফুল রোগ। পায়খানার জায়গাটা ধীরে ধীরে ছোট হয়ে যায়, যত আপনি প্রেশার লাগাবেন আবার পায়খানার রাস্তাটা ফেটে যাবে, আবার রক্ত বেরোবে, জ্বালা যন্ত্রণা প্রচুরই হবে, আবার ওইখানে আপনি মলম লাগাবেন, আবার শোকাবে, আবার পায়খানার রাস্তাটা ছোট হয়ে যাবে। এমনি কেউ আপনাদেরকে বোঝাতে পারবে না, একমাত্র এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ সেন্টারটাই মানে এখানকার চিকিৎসকরাই আপনাদেরকে বোঝায় কি কী করা উচিত। আর একদম মানে সুস্থতার একটা সরল রাস্তা আপনাদের সামনে রাখতে পারে। আর তার জন্য আপনাদেরকে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনারা কোন সময় কত তারিখ এবং কোন ডক্টর কোন জায়গা এনবিপির বসছে সেখানে আপনারা কিভাবে যাবেন সেইগুলো জানানোর জন্য আমি তারিখটা একবার বলছি, একটু মন দিয়ে শুনবেন। এখানে একবার বলছি, তারপর ইউটিউবে থাকবে পুরো ভিডিওটা, সেখান থেকে আর একবার শুনে নিতে পারবেন। আমি প্রথমে একদম তারিখ দিয়ে শুরু করি। 16/6 অর্থাৎ 16ই জুন হেরিয়া ডক্টর এ হালদার, 17 তারিখ মেচেদা ডক্টর এন ভট্টাচার্য, 19 তারিখ আরামবাগ ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 20 তারিখ 20 জুন বাঁকুড়া ডক্টর এ হালদার, 21 তারিখ বর্ধমান ডক্টর বি শর্মা, 21 তারিখ পুরুলিয়া ডক্টর এ হালদার, 21 তারিখ কোচবিহার ডক্টর এস ঘোষাল, 21 তারিখ বোলপুর ডক্টর এন ভট্টাচার্য, 22 তারিখ মালদা ডক্টর এস ঘোষাল, 22 তারিখ ঝাড়গ্রাম ডক্টর এ হালদার। এরপর চলে আসছে 25 তারিখ বনগা ডক্টর এন ভট্টাচার্য। তারপর 27 তারিখ কাকদ্বীপ ডক্টর এন ভট্টাচার্য, 27 তারিখ মেদিনীপুর ডক্টর বি শর্মা, 27 তারিখ শিলিগুড়ি ডক্টর এস ঘোষাল, 27 তারিখ বহরমপুর ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 28 তারিখ রায়গঞ্জ ডক্টর এস ঘোষাল, 28 তারিখ কৃষ্ণনগর ডক্টর এ হালদার, 30 তারিখ ডিব্রুগড় ডক্টর এস ঘোষাল। এটা হচ্ছে পুরো জুন মাসেরটা। এবার আমি জুলাই মাসেরটা বলি প্রথমে। জুলাই মাসের প্রথমে যেটা রয়েছে 2 তারিখ অর্থাৎ 2/7 বি শর্মা, তিনি সেখানে বসবেন। 3 তারিখ ক্যানিং ডক্টর এ হালদার, 4 তারিখ শিলচর ডক্টর ভি সিং, 4 তারিখ দুর্গাপুর ডক্টর বি শর্মা। এগুলো কিন্তু জুলাই মাসের মানে 4/7 জুলাই মাসের 5 তারিখ আসানসোল ডক্টর বি শর্মা, জুলাই মাসের 5 তারিখ গুয়াহাটি ডক্টর ভি সিং, হলদিয়া 6 তারিখে হলদিয়া ডক্টর এ হালদার। এরপর হচ্ছে জুলাই মাসের 12 তারিখ গঙ্গারামপুর ডক্টর বি শর্মা, 12 তারিখ আগরতলা ডক্টর এন ভট্টাচার্য। জুন জুলাই হলো, এরপর হচ্ছে আগস্টের 9 তারিখ জামশেদপুর ডক্টর এস ভাদুরে। এটা হচ্ছে আপনারা কোন জায়গায় কখন কোন ডাক্তার বসবেন সেগুলো আমরা আপনাদেরকে বলে দিলাম। এছাড়াও হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে আপনারা যেতে পারেন। এবং এনবিপির তরফ থেকে এই যে আমরা এত প্রশ্ন একদম শুরু থেকেই প্রশ্ন নিয়ে আমরা প্রবেশ করলাম পুরো এপিসোডটায়, এবং তারপর সাধারণ মানুষের এত সমস্যা, তারা জর্জরিত রয়েছেন, এই যে সমস্যাগুলোর সমাধান, তার সমাধান সূত্র কিন্তু আমরা পেয়ে যাব এই চেম্বারগুলোতে একবার ভিজিট করলেই। স্যার বারবার যেমনটা আপনাদেরকে বলছিলেন যে রিপোর্টগুলো বলা হচ্ছে সেগুলো নিন এবং সেগুলো নিয়ে সরাসরি চেম্বারগুলোতে পৌঁছে যান। কটা দিন ওষুধ খাবেন এবং তারপরেই সেই সুস্থতাটার পথ আমরা পেয়ে যাব। স্যার খুব সংক্ষেপে একটা ছোট্ট কথা, ক্ষার সূত্র আপনি বলছিলেন, এই বিষয়টা কি এবং কি উপকার দেয়, খুব সংক্ষেপে, সময় একদম। হ্যাঁ, ক্ষার সূত্র মানে একটা সুতো, ওটাকে আমরা মানে প্রিপেয়ার করি, মানে ওই সুতোটাকে প্রিপেয়ার করতে মিনিমাম কেউ 7 দিন সময় লাগায়, কেউ 21 দিন সময় লাগে। অ্যালকালাইন দিয়ে ওইটাকে আমরা শোকাই, এরপরে ওইটা দিয়েই আমরা যদি মানে আপনার পাইলস আছে, যেখানে ইন্টারনাল পাইলস আছে, তখন ওইটা আমরা ভেতর দিয়ে ওইটাকে বেঁধে দিই। অর্থাৎ এই ক্ষার সূত্র কিন্তু মানে একদম সহজ সমাধান পাইলসের ক্ষেত্রে, আপনি সুস্থতার জন্য এগোতে পারবেন। আজকের জন্য আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।